নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিচারপতির বিচার করবে কারা, আজ জেগেছে এই জনতা, একটি গানের লিরিক্স দিয়ে এই পর্বটি শুরু করলাম। সত্যিই তো, বিচারপতির বিচার করে কে? ভারতের শাসনতন্ত্র তিনটি সুনির্দিষ্ট বিভাগে সুবিন্যস্ত: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই তিন বিভাগের ভিতর একটি সুনির্দিষ্ট সামঞ্জস্যপূর্ণ সংযোগ বিদ্যমান। তবুও এই তিন বিভাগের ভিতর মাঝে মাঝে সংঘাত দেখা যায়। ভারতের বিচার বিভাগ স্বাধীন ও স্বতন্ত্র। আইন বিভাগের করা আইন বিচার বিভাগে গিয়ে হোঁচট খায়, আবার বিপরীতও দেখা যায়। এখনকার বিষয় এই সংঘাত নিয়ে আলোচনা নয়। আজকের বিষয় সদ্য প্রাক্তন হওয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় ডক্টর DY চন্দ্রচূড়ের আমলে ঘটা বিভিন্ন দুর্নীতি। একজন প্রখ্যাত আইনজীবী ও অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাকেশ কুমার গত 10ই নভেম্বর 2024 ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে একটি পত্র দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে আসেন। অভিযোগগুলো ছিল তথ্য প্রমাণ সমৃদ্ধ, এমনি বানানো কোনো অভিযোগ নয়। অভিযোগ পেয়ে মাননীয় রাষ্ট্রপতি আইনজ্ঞদের পরামর্শ নেন। তিনি অভিযোগপত্রটি হোম ডিপার্টমেন্ট অর্থাৎ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির দপ্তরে পাঠিয়ে দেন। চিন্তা ভাবনার পর হোম অ্যাফেয়ার্স দপ্তর থেকে পত্রটি কেন্দ্রীয় আইন দপ্তরে যায়। অভিযোগপত্রটির সারবর্তা আছে বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি CBI তদন্তের নির্দেশ দেন। অন্যান্য রাজ্যের বড় বড় মামলাগুলির কথা বাদই দিলাম। পশ্চিমবঙ্গের পরিসরে 4টি বড় বড় মামলা চূড়ান্ত নিষ্পত্তি বিবেচনা করা যেতে পারে। 1. পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের DA সংক্রান্ত মামলা। 2. কলকাতা RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত চিকিৎসক তিলোত্তমার খুন ধর্ষণ মামলা। 3. পশ্চিমবঙ্গের উচ্চ বিদ্যালয়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা। 4. অভিষেক ব্যানার্জির দুর্নীতি সংক্রান্ত মামলা। ফর্মার চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এসেছে। ভারতের চিফ জাস্টিসের বিরুদ্ধেই যদি অভিযোগ ওঠে, তবে তার অধস্তন বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠবে না কেন? সাধারণ মানুষ যাবে কোথায়? একটি স্বাভাবিক ধারণা হলো ভারতের বিচার প্রক্রিয়াকে ক্রয় করা যায়, অর্থাৎ কেনা যায়। এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি। জনগণের মনে প্রশ্নে উঠবে না কেন? দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাংলো থেকে নগদে প্রায় 15 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। আসুন এক এক করে উপরে ঘটনাগুলো একটু পর্যালোচনা করি। যেমন ধরুন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের DA সংক্রান্ত মামলা। সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট পিছিয়ে যাচ্ছে, চূড়ান্ত নিষ্পত্তি আর হচ্ছে না। সুপ্রিম কোর্ট সাম্প্রদায়িক দিক না, সরকারি কর্মীরা DA পাবার অধিকারী নন। এত ধানাই পানাই অর্থাৎ তাল বাহানা কিসের জন্য? সুপ্রিম কোর্টের DA মামলা কি অনন্ত কাল ধরে চলবে? প্রশ্ন এখানে। এবার আসুন RG কর মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার DY চন্দ্রচূড় স্বতঃপ্রণোদিতভাবে নিজের হাতে নিয়েছেন। শুনানি চলাকালীন যে ঘটনাটি লক্ষ্য করা গেছে, হত্যা খুনের চেয়ে রাজ্যের সিভিক পুলিশ নিয়োগ নিয়ে আর্গুমেন্ট বেশি শুনতে আগ্রহী মিস্টার DY চন্দ্রচূড়। মামলাটি সুপ্রিম কোর্টে ঝুলিয়ে দিয়েছেন।
এখন আর আরজি কর কাণ্ড নিয়ে বেশি উচ্চবাচ্য শোনা যায় না। চূড়ান্ত রায় বেরোনো তো দূরের কথা। এবার আসুন 26,000 শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি 1 বছর আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। প্রধান বিচারপতি স্টে অর্ডার দিয়ে বিচার প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছেন। চূড়ান্ত রায় বেরোনোর পর এখন পশ্চিমবঙ্গের রাজনীতি উথাল পাতাল। এবার আসুন লাস্ট পয়েন্টে। সম্মানিত দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অভিষেক ব্যানার্জি অভিযোগ করেন কলকাতা হাইকোর্টে সিবিআই কুন্তল ঘোষকে দিয়ে জোরপূর্বক তার নাম জড়ানোর চেষ্টা করছে। মামলাটি কলকাতা হাইকোর্টে যায়। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিষেক ব্যানার্জি ও কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করার রায় দেন। সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার DY চন্দ্রচূড়ের বেঞ্চে চলে যান এবং স্টে অর্ডার নিয়ে আসেন। এইভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় হস্তক্ষেপ করে মামলাটিকে প্রভাবিত করেছেন। তিনি হয়তো কারো নির্দেশে বা কারো অনুরোধে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। ভারতের প্রধান বিচারপতি তিনিও মানুষ, তার কোনো রাজনৈতিক আনুগত্য থাকতেই পারে, কিন্তু প্রধান বিচারপতির চেয়ারে বসে নিরপেক্ষ আচরণ করাই বাঞ্ছনীয়। তা না হলে মানুষ যাবে কোথায়? গত 26শে নভেম্বর 2024 সংবিধান দিবসে মাননীয় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের একটি বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন যে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের পক্ষে বিচার পাওয়া কি সম্ভব? উপস্থিত সকলে একে অপরের দিকে মুখ চাওয়াচি করছিল। তিনি ইঙ্গিত দিয়েছিলেন তিস্তা শীতলাবাদ একজন সমাজকর্মী। তিনি গুজরাটের দাঙ্গায় মাননীয় মোদিজিকে যুক্ত করে মামলা লড়েছিলেন। ফলে বিদেশ থেকে তিনি প্রচুর পরিমাণে অর্থ NGOর মাধ্যমে পাচ্ছিলেন। এই সংক্রান্ত একটি মামলায় সেশন কোর্টে তার জামিন রিজেক্ট হয়। হাইকোর্টেও তার জামিন রিজেক্ট হয়। সন্ধ্যা 6:30 নাগাদ মামলাটি সুপ্রিম কোর্টে আসে। প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে একটি বিশেষ বেঞ্চ বসিয়ে শুনানি হওয়ার ব্যবস্থা করেন। তাতেও জামিন রিজেক্ট হয়। সঙ্গে সঙ্গে রাত্রি 9টার দিকে বিচারপতি DY চন্দ্রচূড় বিচারপতি ডক্টর গবাইয়ের নেতৃত্বে দ্বিতীয় বেঞ্চ বসিয়ে তিস্তা শীতলাবাদের ইন্টারিম বেল দেয়। সাধারণ মানুষের ক্ষেত্রে কি বিচারপতিরা এই ধরনের কাজ করবেন? সুপ্রিম কোর্ট তো মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গার মামলা শুনতেই চান না। সুপ্রিম কোর্টের আগ্রহ হলো ওয়াকফ বিল সংক্রান্ত মামলা শোনার। এক্ষেত্রে তাদের হাতে যথেষ্ট সময় আছে। সুপ্রিম কোর্টের এই মনোভাবকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ভাবতে হচ্ছে। কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভির এক ফোনেই সুপ্রিম কোর্টে অনেক কিছু হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হচ্ছে। ভারতের বিচার ব্যবস্থার এই দুর্বলতাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভারত নাকি গরিব দেশ। সুপ্রিম কোর্টের গাড়ি পার্কিং লট লক্ষ্য করছেন কি? সেটাও সাধারণ গাড়ি নয়, সব বিদেশি ব্র্যান্ডের নতুন গাড়ি। ভাবুন একবার সুপ্রিম কোর্টে কী পরিমাণ টাকা ওড়ে। কাশ্মীরের জঙ্গি হামলা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পরোক্ষভাবে জড়িত। নভেম্বর 2023 সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করতেই হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাশ্মীর নিয়ে যে রায় দিয়েছিলেন যে কাশ্মীরে অবিলম্বে নির্বাচন করতে হবে এবং কাশ্মীর উপত্যকাকে রাজ্যের মর্যাদা দিতে হবে। মাননীয় প্রধান বিচারপতি গণতন্ত্রকে খুবই ভালোবাসেন, কিন্তু অধিক গণতন্ত্র বাদরের আখড়ায় পরিণত হয় তা তার জানা আছে কিনা জানি না। গণতন্ত্র ভালো। কেন্দ্রীয় সরকার কাশ্মীর ভোটের অধিকার মেনে নিয়ে ভোট করিয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার ভার্ডিক্টটি মানেননি। উত্তরে কণ্ঠ
সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো।